নমস্কার, আমি ডক্টর দেবদীপ মন্ডল, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আসানসোল। আগামী 13th মার্চ আমরা উই আর গোয়িং টু অবজার্ভ ওয়ার্ল্ড কিডনি ডে 2025, যার মূল উদ্দেশ্য হলো এটা একটা গ্লোবাল ক্যাম্পেইন টু রাইজ দ্য অ্যাওয়ারনেস অফ কিডনি ডিজিজেস ইন ওভারঅল হেলথ। এর অর্থ হলো আমরা কিডনি রোগের প্রতিরোধ এবং তার প্রতিকার বিষয়ে জানবো। কিডনি রোগের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিকভাবে কোনো লক্ষণ বা সাইন সিমটমস থাকে না। যতদিনে কিডনি রোগের সাইন্স অ্যান্ড সিমটমস ডেভেলপ করে ততদিনে রোগ অনেকটা অ্যাডভান্স হয়ে যায়। তবে সব ক্ষেত্রে এই কথাটা কার্যকর নয়। কিছু কিছু ক্ষেত্রে কিডনি রোগ শুরু হওয়ার সাথে সাথে আমরা অনেক লক্ষণ দেখতে পাই, যাদের মধ্যে একটা হচ্ছে পা ফুলে যাওয়া, পেচ্ছাবের পরিমাণ কমে যাওয়া, পেচ্ছাবের সাথে ফেনা হওয়া, অথবা পুরো সর্বশরীর ফুলে যাওয়া, অথবা কেউ ব্লাড টেস্ট করে দেখলো তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে। এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন কেউ হন, তাকে বুঝতে হবে যে আমার কিডনি ডিজিজ শুরু হয়েছে। আবার যদি কিডনি ডিজিজ অনেক অ্যাডভান্সড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অন্যরকম সিমটমস পাই, যেমন মানুষের খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, তার বমি বমি ভাব হওয়া, তার রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়া, তার ব্লাড প্রেশারের কন্ট্রোল কমে যাওয়া, তার শরীর ফুলে যাওয়া এবং সর্বশেষে শ্বাসকষ্ট হওয়া বা এই জাতীয় সমস্যা লক্ষ্য করা যায়। কিডনি রোগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই, যে কোনো এজ গ্রুপেই কিডনি রোগ হতে পারে। কিন্তু কিডনি রোগের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন আমরা বাচ্চাদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, বা ধরুন কোনো গঠনগত কারণে বা জন্মগত কারণে কিডনি এবং তার ইউরিনারি ট্র্যাক্টের কিছু গঠনগত সমস্যার জন্য ক্রনিক কিডনি ডিজিজ দেখতে পাই। আবার এটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই রোগের প্রকারভেদ পাল্টে যায়। যেমন ধরুন ডায়াবেটিক কিডনি ডিজিজ বা হাইপারটেনসিভ কিডনি ডিজিজ, এগুলো বয়স্ক লোকেদের মধ্যেই মেনলি দেখতে পাওয়া যায়। কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস বয়স নির্বিশেষে সকল এজ গ্রুপেই হতে পারে, কিন্তু তারও প্রকারভেদ বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন হয়। কিডনি ডিজিজের অনেক ক্ষেত্রে জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন ধরুন নেফ্রোটিক সিনড্রোম বা পলিসিস্টিক কিডনি ডিজিজ। যাদের ফ্যামিলিতে এই জাতীয় কোনো কিডনি রোগ রয়েছে, তাদের ফ্যামিলি মেম্বারদের অনেক সময় স্ক্রিনিং করার দরকার পড়ে। মোরওভার, যদি এই জাতীয় রোগ থেকে কোনো পেশেন্টের কিডনি নষ্ট হয়ে গিয়ে তার ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টেশনের দরকার লাগে, সেক্ষেত্রে যদি বাড়ি থেকে কেউ ডোনার সিলেক্টেড হন, তাহলে সেই ডোনারের স্ক্রিনিং খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সেই ডোনার ভবিষ্যতে ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারেন বা ট্রান্সপ্লান্টেশনের পরে পেশেন্টের মধ্যে এই রোগ ফেরত আসতে পারে। প্রাইমারি কিডনি ডিজিজের ক্ষেত্রে, মানে যে রোগগুলো জেনেটিক্যালি লিঙ্ক বা কিডনির মধ্যেই প্রাইমারিলি হয়, সেই রোগগুলোর ক্ষেত্রে কোনো প্রিভেনশন অ্যাজ সাচ কিছু নেই। কিন্তু কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো কিডনি ডিজিজ প্রোগ্রেশনকে স্লো করতে পারে, যেমন ধরুন বিপি কন্ট্রোল, সুগার কন্ট্রোল, জল খাওয়া। এই জাতীয় জিনিসপত্রগুলো যদি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করেন, তাহলে কিডনি ডিজিজ অনেকাংশে এর প্রোগ্রেশন স্লো হয়ে যায়। এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, হেলদি ডায়েট, রেগুলার এক্সারসাইজ, সল্ট ইনটেক কম করা এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে জল খাওয়া। মাঝে মাঝে শোনা যায় যে কিডনি রোগীদের কতটা জল খাওয়া উচিত বা কি খাওয়া উচিত। এক্ষেত্রে বলবো সব রোগী সমান নয়, এই জন্য প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী খাদ্য তালিকা পরিবর্তন করতে হয়। যেমন আমরা প্রথম থেকে জেনে আসি যে কিডনি রোগীদের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের কথা অনেকে বলেন, কিন্তু এখানে বুঝতে হবে যে প্রোটিনের রিকোয়ারমেন্ট একটা মানুষের যেরকম, সেই অনুযায়ী তাকে প্রোটিন সাপ্লিমেন্ট করতে হবে। কিডনি রোগ আছে বলেই যে তাকে একদম প্রোটিন রেস্ট্রিক্ট করে দিতে হবে এরকম নয়। আমরা এটাও জানি যে অনেক ক্ষেত্রে ইউরিনের সাথে প্রোটিন লিক হয়, সেজন্য যেটুকু পরিমাণ প্রোটিন তার লিক হচ্ছে, সেই প্রোটিনটা যদি আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে না পারি, তাহলে পেশেন্ট ম্যালনিউট্রিশনে ভোগেন। এবং একই সাথে যাদের ইউরিয়া ক্রিয়েটিনিন অনেক হাই বা যা ডায়ালিসিসের প্রয়োজন এসে যাচ্ছে, অথচ পেশেন্ট ডায়ালিসিস করাতে রাজি নন, সেই সময়ে আমরা কিছুটা হলেও প্রোটিন রেস্ট্রিকশনের কথা বলি। এতে কি হয়, যে ডিজিজ প্রসেসটা অনেকটা স্লো ডাউন হয়ে যায়। প্রোটিন রেস্ট্রিকশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো ডায়ালিসিস পেশেন্ট যারা ডায়ালিসিসে আছেন তাদের জন্য প্রোটিন কিন্তু রেস্ট্রিক্ট করা হয় না, রাদার তাদের প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি জলের কথায়। জলের রিকোয়ারমেন্টও বিভিন্ন পেশেন্টের জন্য বিভিন্ন। আমরা নেফ্রোলজিস্টরা অনেক সময় বলি পেশেন্টদেরকে বেশি জল খাওয়ার জন্য। এই কথাটা যেমন সত্যি যে পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং যারা রেনাল স্টোন ডিজিজ, যাদের কিডনিতে স্টোন রয়েছে, আমরা অনেক সময় তাদেরকে বলি বেশি জল খাওয়ার জন্য, সারাদিনে 4 লিটার 5 লিটার জল খাওয়ার জন্য। এতে তাদের স্টোন ফরমেশনের সম্ভাবনা কমে এবং সিস্টের প্রোগ্রেশনের সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু যাদের অ্যাডভান্স রেনাল ডিজিজ হয়ে গেছে, অর্থাৎ যাদের কিডনির ফিল্ট্রেশন ক্ষমতা অনেক কমে গেছে, তারা যদি একটা সাধারণ মানুষ যতটা জল খায় ঠিক ততটা জলই সারাদিনে খান, তা সত্ত্বেও কিন্তু তাদের ফ্লুইড রিটেনশন হবে বা শরীরে জল জমা শুরু হবে। এক্ষেত্রে কিডনির ফাংশন অনুযায়ী আপনাকে জলের পরিমাণটা রেগুলেট করতে হবে। এই কথাটা সমাজের মধ্যে প্রায়ই চলে যে কিডনি খারাপ হয়ে গেছে মানে রোগীকে ডায়ালিসিস করতে হবে। একটা স্টিগমা প্রত্যেকের মধ্যেই থাকে যে ডায়ালিসিস একবার চালু হলেই বারবার ডায়ালিসিস করে যেতে হয়।
কিন্তু প্রশ্নটা সেরকম নয়। কিডনি ডিজিজের অনেক রকম প্রকারভেদ আছে। একটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, যেখানে টেম্পোরারি ভাবে কিডনি কোনো একটা কারণে খারাপ হয়ে গেছে, তাকে ডায়ালিসিস দিয়ে সাপোর্ট দিতে হয়, এবং রোগটা যদি সময়ের সাথে সাথে চিকিৎসার দ্বারা ইমপ্রুভ হয়ে যায় তাহলে অবশ্যই সেই পেশেন্টের ডায়ালিসিস বন্ধ হয়ে যায়। কিন্তু কোনো পেশেন্ট যদি স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজে পৌঁছে গেছেন এবং ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন অনেক হাই থাকছে এবং পেশেন্টের জীবনযাপনের জন্য, তখন কিন্তু ডায়ালিসিসটা জরুরি। এক্ষেত্রে আমরা ডায়ালিসিসকে বলি মেনটেনেন্স হিমোডায়ালিসিস। তার প্রয়োজন অনুযায়ী আমরা সপ্তাহে 2টো বা 3টে সেভাবে ডায়ালিসিস করতে। কিডনি ডিজিজ নিয়ে কিছু মিথস জনসাধারণের মধ্যে আছে, যেমন একটা মানুষের ক্রিয়েটিনিন বেশি ধরা পড়লেই অনেকেই তাকে বলেন যে প্রোটিন রেস্ট্রিক্ট করতে হবে। আমি বললাম যে প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন তখনই আসে যখন সে পেশেন্ট ডায়ালিসিস করাতে রাজি নয় অথচ অ্যাডভান্স রেনাল ফেলিওর আছে। কিন্তু যদি পেশেন্টের সিগনিফিকেন্ট ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যেতে থাকে অথবা সে যদি ডায়ালিসিস পেশেন্ট হয়, তখন কিন্তু প্রোটিন রেস্ট্রিকশনের কোনো প্রশ্ন আসে না। রাদার তখন প্রোটিন রেস্ট্রিক্ট করলে তিনি ম্যালনিউট্রিশনে ভোগেন। দ্বিতীয় মিথ হলো, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, পাবলিক টয়লেট ইউজ করলে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বা ইউরিনের ইনফেকশন হতে পারে? ইউরিনের ইনফেকশন কখনো পাবলিক টয়লেট ইউজ করলে হয় না, কারণ কোনো ব্যাকটেরিয়া ইউরিন স্ট্রিমের এগেনস্টে ট্রাভেল করে ইউরিনারি ট্র্যাক্ট পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু এই কথাটাও সত্যি, যদি টাচ কন্টামিনেশন হয়, মানে পাবলিক টয়লেটের নোংরা দেওয়াল বা স্পর্শ করে আপনি প্রাইভেট পার্ট স্পর্শ করছেন, সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে একটা টাচ কন্টামিনেশন থাকে, আপনি একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অ্যাকোয়ার করলেন। অনেক ক্ষেত্রে আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট দেখি, পেশেন্ট আমাদেরকে বলেন যে আমার তো ক্রিয়েটিনিন ডাক্তারবাবু নর্মাল ছিল কিছুদিন আগে, কত ছিল না 1.3 ছিল। এখানে একটা জিনিস বোঝার আছে, একজন 95 কেজি মানুষের যদি ক্রিয়েটিনিন 1.1 হয় সেটা কিন্তু নর্মাল হতে পারে, কিন্তু যদি একজন 40 কেজি মানুষের ক্রিয়েটিনিন 1.1 হয় সেটাকে কিন্তু নর্মাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। তাই অ্যাট র্যান্ডাম যদি আপনার ক্রিয়েটিনিন কখনো 1.2, 1.3 এই রেঞ্জে আসে, এটাকে সবসময় অ্যাবনর্মাল ধরে নিয়ে কোনো রোগ আছে কিনা অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে রুল আউট করা। আপনার যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি থাকে এবং বাড়িতে যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্রনিক কিডনি ডিজিজ বা যে কোনো কিডনি ডিজিজের হিস্ট্রি থাকে, বা আপনার যদি নিজের আগে কখনো কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অন্তত বছরে একবার করে রেনাল ফাংশন টেস্ট করাবেন। এবং যদি ডায়াবেটিস থাকে তাহলে অন্তত বছরে 2বার ইউরিনে প্রোটিনের পরীক্ষা করানোটা খুব গুরুত্বপূর্ণ। বয়স্ক পুরুষ মানুষেরা যদি ইউরিন সংক্রান্ত কোনো রকম সমস্যা অনুভব করেন, যেমন ইউরিন শুরু করতে দেরি হয় বা ইউরিনের ফ্লো কমে গেছে বা রাত্রেবেলায় বারবার ইউরিন করতে হচ্ছে, এরকম সমস্যার যদি কোনো সময় সম্মুখীন হন, এই সমস্যাগুলো চেপে না রেখে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টের সাথে কনসাল্ট করুন। এগুলো কিন্তু প্রোস্টেট সংক্রান্ত সমস্যা হতে পারে এবং এর জন্য ইভালুয়েশন। সবশেষে নিজের হাইপারটেনশন এবং বিপি কন্ট্রোলে রাখুন, হেলদি লাইফস্টাইল অবলম্বন করুন, নিজের কিডনির যত্ন নিন, কিডনির চেক আপ করুন, কিডনিকে এবং নিজেকে সুস্থ রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।